দুর্দশা, খুলে রেখেছিলাম, পড়ে গেল মনে হয়। নামতো দেখবি, এদিকে দেখবি, যেদিক দিয়ে এসছি সেখান থেকে দেখবি। এরা হাত দেয় না, কেউ বুঝতে পারে না তো, চেপেছে গাড়িতে। এগুলো কেন যে লোকজন দেখে না, এটার জন্য মারাত্মক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই তো গাড়ি যার আধুনিক কোনো কনসোল নেই, তো এরম করে যাচ্ছে। সব ঠিক আছে। হ্যাঁ, তো রুমাল আছে তো কাছে। চশমা যে পকেটে রেখেছি, রোদটা আসুক করে নেবো। হ্যাঁ, না তো কাঁচ নামিয়ে দেবো। দেখো বেরোলাম মামুনি। হ্যাঁ, টাটা। হ্যাঁ, তো আমরা উড়িষ্যা থেকে এসে ব্যারাকপুরে ছিলাম, থাকলাম একদিন দিদির বাড়িতে। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, ব্যারাকপুর থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি মুর্শিদাবাদ। এখান থেকে আমরা সোজা কল্যাণী রোড হয়ে সোজা বহরমপুরের দিকে যাব। কাল সারা রাত খুব বৃষ্টি হয়েছে, সকালের ওয়েদারটা খুবই ফ্যান্টাস্টিক, দারুণ ঠান্ডা ওয়েদার। জানি না কতক্ষণ পাবো এই ওয়েদারটা। আবার একটা ভয়ও আছে যে রাস্তায় যদি বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে গেলে খুব মুশকিল। দেখা যাক কতক্ষণ ভালো যেতে পারি, ততক্ষণ তো যাই, তারপরে ভাবা যাবে। তো আমরা এখন ব্যারাকপুর থেকে সোজা উঠে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই আমরা সোজা চলে যাব হচ্ছে একদম আমাদের বাড়ি বহরমপুর। এই যে আমরা এই মাত্র উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রাস্তা ভালো, স্পিড লিমিট 80, কোনো চিন্তা নেই। চলো, আজকে আকাশটা মেঘলা, ওয়েদার ভালো, শুধু ভয় একটাই, বৃষ্টি না আসে। বৃষ্টি হলে আমরা খুব সমস্যায় পড়বো, আবার দাঁড়াতে হবে। গাড়িতে তেল দেখছি একদমই নেই, রিজার্ভে চলে এসেছে, ফুয়েল আপ করতে হবে। কোথাও একটা সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান অয়েল আসছে দেখা যাচ্ছে। মর্নিং ভাইবস, সকাল সকাল গাড়ি নিয়ে যেতে খুব ভালোই লাগছে। এরকম জার্নির স্বপ্ন অনেকদিন ধরেই ছিল। হ্যাঁ, এটা ভুল হয়ে গেল, এই পেট্রোল পাম্পটা ঢুকতে পারলাম না, কারণ কাটা দিয়ে ঢুকিনি। মনে হচ্ছে তেলটা ভরে নেওয়াই ভালো হবে। এদিক দিয়ে চলে যাই, গিয়ে তেলটা ভরে নিই। এখান দিয়েও তো যাওয়ার ব্যবস্থা নেই, নিশ্চয়ই ওদিক দিয়ে আছে, কারণ এই গাড়িটা যাচ্ছে যখন। দেখি সামনেই ট্রাই করবো, আর এতটা পিছনে যাবো না। করুন, অনলাইন করে দেবো। হ্যাঁ, নর্মাল 850 900 টাকা মতো যাবে মনে হয়। আর একটু ব্যাস। স্ক্যানারটা 993 টাকা 11 নাকি? 11 পয়সা দিলাম তো। না অনেকে এটা কি হয় দেয় না, কিন্তু ওরা বুঝতে পারে না যে মার্কেট কোনো লস নেই। কিন্তু যারা আমরা কাজ করি না, ওই 11 পয়সা 50 পয়সা করতে তো দেয় না, কেন দেবো তখন করে। কিন্তু আমরা তখন করি না, কিন্তু লাস্ট করতে প্রত্যেক দিন 10 টাকা মাইনাস, হ্যাঁ, লাস্টে 300 টাকা মাইনাস থেকে। ঠিক আছে, ওকে দাদা। ভাই বৃষ্টি ভাই, আরে লং লাস্টিং। তাহলে কি করে হবে এবার শোনা? মেন রোড ঢুকে যাবো না সাইডেই থাকি, দাঁড়ানোর জায়গা পাবো? ব্যারাকপুর থেকে একটু বেরিয়েই বাসুদেবপুর মোড়ে বিভৎস বৃষ্টিতে আমরা আটকে গেছি। এই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি, চারিদিকে সবাই দাঁড়িয়ে গেছে। জানি না কতদূর কি কতক্ষণ দাঁড়াতে হবে, এবার মহা মুশকিলে পড়লাম। মোটামুটি 1.5 ঘন্টা বৃষ্টিতে আটকে থাকার পর এখন আবার একটু বেরোনোর মতো হয়েছে। দেখি কতদূর যাওয়া যায়। আবার মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে সামনে, যা ওয়েদার। যতদূর পারি একটু যাই। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আবার দাঁড়ানোর জন্য আমরা এদিকে ঢুকে গেলাম। কোথাও একটা দাঁড়াতে হবে না। ম্যাপে দেখাচ্ছে এখান থেকে বাম দিকে যেতে হবে, এখান থেকে ব্রিজটাও বাম দিকেই ঘুরছে। এখানে স্পিড লিমিট আছে। আমরা এখন বাম দিকে চলে যাব, সোজা কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে। রোড কিন্তু বেড়ে গেল, ওই দিক থেকে নিতে হতো। আগের বারে এই ব্রিজে আসিনি আমি। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুকে গুড বাই বলে আমরা এখন কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাব। সোজা গিয়ে চাকদার রাস্তা ধরবো বাম দিকে। এদিকেও খুব ঝাঁপা বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, যা তা বৃষ্টি। খুব বাজে দিনে বেরিয়ে গেছি আমরা, এত ওয়েদার খারাপ বুঝতে পারিনি।
এবার সামনের দিকে গিয়ে কেমন হচ্ছে সেটাও বলা মুশকিল, এখান থেকে প্রেডিকশন করা যাচ্ছে না। আমরা কালকে ওয়েদার ফোরকাস্টটা দেখিনি, না হলে গতকালই আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোতাম। কালো হয়ে আছে পুরো। আজকের জার্নির এটা দ্বিতীয় টোল গেট। আকাশের যা অবস্থা তাতে মনে হচ্ছে সামনে আবার বিশাল কোনো বৃষ্টিতে ফাঁসবো। দেখি তার আগে যদি লাখ সাথ দেয় তাহলে বেরিয়ে যাব, ওই মেঘটা ছাড়িয়ে যাব। কারণ আকাশে প্রচণ্ড কালো মেঘ করেছে, বুঝতে পারছি না কোথায় গিয়ে বৃষ্টিতে ফাঁসবো। তবে মেন রোডে যেন না ফাঁসি, একটু যেন জায়গা পাই এদিক ওদিকে। আমরা আজকে আর খুব বেশি দেরি করব না লাঞ্চটা করতে, কেননা গত দুদিন ধরে খুব দেরি হয়ে যাচ্ছে। তো আমরা আজকে লাঞ্চটা মাদারসাটেই সেরে নেব। কৃষ্ণনগরের উপর দিয়ে যাচ্ছি যখন, মাদারসাটে অবশ্যই যাওয়া উচিত। মাদারসাটে যাওয়াটা একটা এক্সপিরিয়েন্স। যদি কেউ এখনও না এসে থাকো তাহলে তার অবশ্যই আসা উচিত, শুধুমাত্র ওদের সাইজটা, কিচেনের সাইজ, ডাইনিংয়ের সাইজটা দেখার জন্য। এবং খাবার দাবারও নো ডাউট আমি যতবার খেয়েছি আমার খুব ভালোই লেগেছে। এই লেনটা পার করে ওই সামনেই হচ্ছে মাদারসাট। আমি যখন লাস্ট এসেছিলাম ওদের একদিকে ডাইনিংয়ের কাজ চলছিল আর একদিকে ডাইনিংটা খোলা ছিল। আশা করি কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি অনেকদিন পরেই এলাম। আস্তে 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 চলে যাই। পার্কিং তো অলমোস্ট ফুল, আমাদেরকে এই দিকের পার্কিং দেখিয়েছে, এইখানে গাড়িটা রাখি। মাদারসাটে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে যাব সোজা বাড়ির দিকে। এখানে খুব সুন্দর রোদ, কিন্তু আমরা ব্যারাকপুরের যে বৃষ্টিতে ফেঁসেছিলাম, বাপ রে বাপ, প্রায় 2-3 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। তো এদিকে দেখছি ওয়েদার সম্পূর্ণই অন্যরকম। আমরা এখন বেরোবো মাদারসাট থেকে, খুব বেশিক্ষণ টাইম লাগবে না রাস্তায়। ওয়েদার ভালো থাকলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এখন চলে যাচ্ছি মাদারসাট থেকে টুয়ার্ডস বাড়ি। তো দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার, কারণ হল্ট খুব কম নেব। ছাড়িয়ে আগিয়ে চললাম। প্রতিবার ঘুরতে গেলে তারপর আসার সময় মনটা একটু খারাপ হয়। এই যত বাড়ির দিকে যাচ্ছি তত মনে হচ্ছে যেন জার্নিটা শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ি যাওয়া মানে জার্নি শেষ হওয়া নয়, আবার নতুন করে জার্নি একটা শুরুর প্ল্যান। বাড়ি গিয়ে কিছুদিন এখন নতুন একটা প্ল্যানিংয়ে থাকবো। যারা ভিডিও দেখছো তারাও সাজেস্ট করবে পরে কোথায় যাওয়া যেতে পারে। এদিকে ওয়েদার কিন্তু ভালোই, মানে মেঘলা নেই, তবে গরমটা আছে, বৃষ্টিটা নেই। এই টোল প্লাজার পর থেকে শুরু হয়ে গেল সিঙ্গেল লেন, কারণ ডাবল লেনের কাজ চলছে এখানে। এই রাস্তাটুকু একটু জ্যাম হতে পারে, সামনে ফ্লাইওভার, রেল ওভারব্রিজের কাজ চলছে, এগুলো একটু টাইম লাগবে কমপ্লিট হতে। বাট কমপ্লিট হয়ে গেলে এই রাস্তাটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। এখন দাঁড়িয়ে আছি দেবগ্রামের থেকে কিছুটা এগিয়ে এসে সামনে সম্ভব বড় জ্যাম। তবে শেষের দিক থেকে আমরা উল্টো লেনে ঘুরে অন্য গাড়িগুলোর পিছনে পিছনে এসেছি। এবার এসে ঠিক করলাম না ভুল করলাম সেটাও বুঝতে পারছি না। একদম মাঝ রাস্তায় উল্টো লেনে দাঁড়িয়ে আছি। মোটামুটি এদিক ওদিক করে একটা জায়গা দেখতে পেয়ে ওইখান দিয়ে ঢুকিয়ে আমরা আবার মেন লেনে এসেছি। ফাঁক ফোকর দিয়ে গাড়িগুলো একটু 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 করে নড়ছে। তো এখানকার সিভিক পুলিশের সাথে কথা বলে জানতে পারলাম রাস্তার কাজ চলছে গত 2-1 দিন ধরে। বৃষ্টি হওয়াতে কি হয়েছে, পিচ হওয়ার আগেই মাটিতে জল পড়াতে মাটি একদম কাদা হয়ে অনেকটা নিচু হয়ে গেছে। এই কারণেই হচ্ছে এই জ্যাম। আমরা এতক্ষণ ভুল করছিলাম, ডান দিকের লেন দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম। এবার আমরা যে লেন দিয়ে যাবার কথা সে লেন দিয়েই যাচ্ছি, মানে বাম দিকের লেন দিয়ে। এদিক ওদিক করে আমরা সোজা বেরিয়ে যেতে পারবো। আরে ভাই তো চেপে দিচ্ছ কেন? বাবা মারাত্মক অবস্থা রাস্তা। আমার আবার বাইকের দু সাইডে ব্যাগ আছে, এটা একটা সমস্যা। মানে শুধু বাইকটা বের করা যাচ্ছে না, ব্যাগ দুটোর মাপেই চওড়াটাকে বের করতে হচ্ছে। চলো ডান দিকের লেন দিয়ে বেরোচ্ছে, দেখি ডান দিকে। হ্যাঁ ফাঁকা। 7-8 মাস আগে কৃষ্ণনগর গেছিলাম একবার, খেয়াল করেছিলাম এই জায়গাটা এরকম অবস্থা। এখনো যে এরমই হয়ে আছে সেটা জানা ছিল না। হ্যাঁ এই যে টোটোগুলো সব রোডগুলো কিন্তু ব্লক করে দিয়ে বসে আছে। সাইডে কিন্তু লরিরা জায়গা রেখেছে যাওয়ার জন্য। ও মাঝখানে ঢুকিয়ে কিছু করার নেই, এখান থেকে বেরোতে গেলে এই পথ অবলম্বন করতেই হচ্ছে। সরি ফর দিস কাইন্ড অফ ড্রাইভিং। এটা দেখে কেউ ইন্সপায়ার হয়েও না, এটা
খুব এমার্জেন্সি বলতেই করতে হচ্ছে। এভাবে যদি আমরা পিছনে থেকে যাই তাহলে হয়তো অনেকক্ষণ যেতে পারবো না। রাস্তার কাজের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি এই জায়গাগুলো ঠিক করে, অন্তত ঠিক না করতে পারলেও আপনাদের লোকজন দিন, গাড়িগুলোকে যেন পার করিয়ে দেওয়ার ব্যবস্থা করে আর কি। আরে বাপরে বাপরে বাপ, যাতা অবস্থা। যাওয়া যাচ্ছে না কারণ এত কাদা, কোন জায়গায় খাল কোনটা স্লিপারি সেটা বোঝা তো মুশকিল। খুব জোরেও পুল করব না, রিস্ক হবে, কারণ পিছনে ওয়েট আছে। গাড়ি তো একদম হালকা নর্মাল নিজের ওজনে নেই, প্লাস পিছনে ভাই বসে আছে, সেই ব্যাপারগুলো খেয়াল রেখে যেতে হচ্ছে। গাড়িটার যা সাইজ তার থেকে 3 গুণ বেশি, রিস্কি ব্যাপার, পুরোটাই উল্টে যেতে পারে। এইগুলো কেন যে লোকজন দেখে না, যাদের দেখার কথা, এটার জন্য মারাত্মক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই তো গাড়ি যার আধুনিক কোনো কনসোল নেই, তাতে এতগুলো মাল লোড করে এইভাবে হেলতে দুলতে এরম করে যাচ্ছে। দেখো দেখো দেখো, এরাই হচ্ছে রোডটা আসলে জ্যাম করে। এক লাইন দিয়ে চলো না রে ভাই, একদম ডবলে যা খুশি তাই। ও বাঁচলাম। কৃষ্ণনগর থেকে বহরমপুর অবধি যে যাওয়ার রাস্তাটা, বলা যায় শুধু বহরমপুর না, রঘুনাথগঞ্জ অবধি মানে উমরপুর অবধি যাওয়ার যে রাস্তাটা খুবই ভালো আর বিশেষ কোনো বাম্পার নেই, বিশেষ কোনো ঝামেলা নেই। এই দেবগ্রামের এই জায়গাটা ছাড়া একমাত্র, আর এমনি রাস্তা ক্রাউডেড তো থাকেই, সব জায়গার এনেছি মোটামুটি একটা ক্রাউডেড থাকে, কিন্তু ওই রাস্তার কোয়ালিটি কিন্তু A1। মানে এই শুধুমাত্র এই যে ছাগল আর কুকুর ছাড়া, হ্যাঁ যাও, তো এদের ছাড়া আর মোটামুটি সবই ঠিক আছে। রাস্তা খুব একটা খারাপ না, মানে 60, 70, 60, 70 স্পিডে যদি ক্রুজ করা যায় খুব রিল্যাক্সে, তাহলে আরামসে আপনি সুন্দর পৌঁছে যাবেন আর কি 4-5 ঘন্টার মধ্যে। এমন ভুট্টা নিয়ে যে কিছু দেখাই যাচ্ছে না, বসবে কি করে ট্যাঙ্কের উপরে? আর এই দাদা ভুট্টা নিয়ে আসছিল গরু খাওয়ানোর জন্য, তো মাঝপথে এসে এগুলো বাইক থেকে পড়ে যায়, দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদেরকে বলছে দাদা একটু হেল্প করো। দাদা ওকে পিছন দিক থেকে ধরে আছে, ঠেলছে, আর আমি এখানে বসে আছি, আর আমাদের বাইক এই যে লাস্টে আমরা পারছিলাম না বলে ওদেরই একটা দাদা আসলো, এসে আবার হেল্প করছে। যেতে যেতে কিছু কথা আমার সম্পর্কে একটু, আমি ব্যক্তিগতভাবে একজন টিচার, সাধারণত গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ইংলিশ পড়িয়ে থাকি। এছাড়াও 11, 12, 9, 10 পড়ে আমার কাছে। আমাদের একটা এডুকেশন সেন্টারও আছে রঘুনাথগঞ্জের বাজারপাড়ায়। এছাড়া আমি ঘুরি, এই ঘোরার ভিডিও আমি নতুন করতে শুরু করেছি, আমি আর আমার ছোট ভাই মিলে। আমাদের দুজনেরই ঘোরার নেশাটা, বাইকের নেশাটা আছে, এবং ওর একটু নেশা আছে ভিডিও বানানোর প্রতি, এডিটিংয়ের প্রতি। গ্র্যাজুয়েশনের ছাত্ররা যারা দেখছো রঘুনাথগঞ্জ বা জঙ্গিপুর কলেজে যারা পড়ো, বা আশেপাশে বহরমপুর কলেজে, তাদের যদি হেল্প প্রয়োজন হয় বা কোচিংয়ের প্রয়োজন হয়, তোমরা কমেন্টে আমার এখানে যোগাযোগ করতে পারো, সরাসরি আমাদের এডুকেশন সেন্টারে এসে যোগাযোগ করতে পারো। এছাড়াও চাকরির পরীক্ষার কোচিংগুলোও এখানে হয়, এবং ব্যক্তিগতভাবে আমি একটা স্পোকেন ইংলিশের ক্লাস করাই। তো যাই হোক, তো এই মোটামুটি একটা পরিচয় আমি দিলাম আমাদের চ্যানেলের, আমরা কীভাবে কী শুরু করছি, কোথায় কোথায় গেলে ভালো হয় ঘুরতে, সেই বিষয়েও সাজেশন দাও। যাদের ঘোরার ইচ্ছে আছে কিন্তু যেতে পারছো না অনেক রকম সমস্যার কারণে, আমাদের চোখ দিয়ে দেখতে চাইছো, তারা অবশ্যই জানাতে পারো। আমরা দেখতে দেখতে পলাশি ঢুকে গেছি প্রায়, বলতে পলাশি ঢুকেই গেছি, কারণ আমি দোকানে লেখা দেখতে পাচ্ছি। আবার একটা বড় জ্যামের মধ্যে পড়েছি আমরা, খুলে রেখেছিলাম, পড়ে গেল মনে হয়। হ্যাঁ না এরকম পেয়েছি আমি। নামতো ওট দেখবি, এদিকে দেখবি, যেদিক দিয়ে এসছি সেখান থেকে দেখবি, রাস্তা দিয়ে তো আসিনি, এদিক দিয়েই এসছি। হ্যাঁ এরা হাত দেয় না, কেউ বুঝতে পারে না, চেপেছে গাড়িতে। যাক, বেশি দূর যেতে হলো না, 2বার এরকম হলো। তো বড় বড় জ্যাম NH এর মধ্যে যদি থাকে, অব্যবস্থা, মুশকিল ব্যাপার। আমরা তো উমরপুর অবধি যাবো, কিন্তু যারা বেরিয়েছে শিলিগুড়ি বা সিকিম, পাহাড়, নর্থ বেঙ্গল এই সব দিকে যাবে বলে, তাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। অনেক দেরি হচ্ছে, না হলে আমাদের এত দেরি হওয়ার কথাই নয়, অনেক আগে পৌঁছে যাওয়ার কথা বাড়ি। বৃষ্টির জন্য 2.5 ঘন্টা দাঁড়াতে হয়েছে, আর এদিকে এই জ্যামে দুটো মিলিয়ে 1.5 ঘন্টা, তাহলে 2.5 আর 1.5, 4 ঘন্টা এমনি চলে গেল ভাই। চরম জ্যাম। এই তো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ সবাই, এই যে এইখান দিয়ে চলে যাচ্ছি, গাড়িগুলো খুবই রিস্কি ভাবে যাচ্ছে, বড় বড় গাড়ির পাশ দিয়ে যেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সেম কন্ডিশন দেবগ্রামের মতোই। আরে দাঁড়াও দাদা 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 দাদা
উপর দিয়ে উঠিয়ে দিয়েছি ফুটপাতের ওদিক দিয়ে, কিছু করার নেই। এটার জন্য আমি দুঃখিত, কিন্তু এখন এটা করা ছাড়া উপায় দেখছি না। আমি আমাকে বেরোতে গেলে এইটাই উপায় দেখছি আমি। যেহেতু এটা ছোটোখাটো গ্রামের একটা রাস্তা নয়, এনএইচ, সেটার একটা সঠিক বিকল্প ব্যবস্থা করে তবেই আর কি এই কর্মকাণ্ডটা চালানো উচিত। অ্যাজ পার রোড কন্ডিশন বলছি কি আমার অনেক আগে চলে যাওয়া উচিত। মানে আমি যদি আজকে টার্গেটে রাখতাম শিলিগুড়ি, তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হতো। ফাইনালি আমরা বহরমপুর বাইপাসে, এখন শহরটাকে বাম দিকে হাতে রেখে বাইপাস হয়ে এনএইচে ঢুকে যাব। প্রত্যেকেরই একটু নিজের মতো করে সময় কাটানো দরকার, যার যেভাবে ভালো লাগে ঘোরা উচিত, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো উচিত। বলসনটা ঢুকে গেছি, সামনেই হচ্ছে দ্য ফেমাস পাপ্পু ধাবা। বন্ধুরা, কথা বলতে বলতে চলতে চলতে আমরা একদম চলে এলাম আমাদের বাড়ির কাছে, ওমরপুর মোড়। আমাদের জার্নির একদম শেষ লগ্নে এবার ঢুকে যাবো রঘুনাথগঞ্জের দিকে, এনএইচ ছাড়বো। এবারে ট্রিপটা খুবই ভালো হয়েছে এবং সব থেকে ভালো ব্যাপার, আমরা পুরো ট্রিপটা একটা মেমোরি স্টোর করতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করব এবং সকলের রিয়াকশন পাবো। এটাই হচ্ছে আমাদের একান্ত কাম্য। আমরা ভাবছিলাম এখন ভোটের আগে অনেক জায়গায় নাকা চেকিং, অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু আমি রাস্তায় টোলের মুখে পড়েছি বা হচ্ছে পুলিশ প্রশাসনের মানুষদের সামনে পড়েছি, তারা আমাদেরকে পাস করেই দিয়েছেন। তারা কখনোই আমাদেরকে কোনোভাবে হ্যারাস করেননি, আমরা বরঞ্চ কোঅপারেশনই পেয়েছি। বন্ধুরা, ব্লগ একদম শেষের মুখে, হোম সুইট হোম, বাড়ি চলে এলাম। এই জাস্ট 40 থেকে 50 মিনিট হলো বাড়িতে আসলাম, খুবই তো টায়ার্ড হয়ে পড়েছি। এখন কোনো রকমে একটু খাওয়া দাওয়া করব, আর পারছি না, গোটা বডি পুরো ছেড়েই দিয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। আবার পরবর্তী ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, টাটা।